বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, এক সময়কার তুখোড় ছাত্রনেতা নজরুল ইসলাম বাবু। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আপনারা দুজনই জানেন যে গত কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষ চলছিল তৈরি পোশাক খাতের, এবং গতকালকেই মজুরি কাঠামোটা আবার পুনর্গঠন করে কিছুটা বাড়ানো হয়েছে এবং বাণিজ্য মন্ত্রী শ্রমিকদেরকে ঘরে ফিরে যেতে বলেছেন, এবং বিজিএমের পক্ষ থেকে একটা হুমকি মতোই দেওয়া হয়েছে যে যদি শ্রমিকরা ঘরে ফিরে না যায় তাহলে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হবে এবং বেতন ভাতা কিছুই আর দেওয়া হবে না। তো সব মিলিয়ে এই যে পরিস্থিতিটা, নতুন সরকার, নতুন বছর শুরুতেই একটা উত্তপ্ত অবস্থা তৈরি হলো। নজরুল ইসলাম বাবু, আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। বিষয়টি এখন স্পর্শকাতর, যেহেতু আমরা এই বাংলাদেশের মানুষ এখন গার্মেন্টস ব্যবসার উপর নির্ভরশীল অনেকটা ব্যবসায়ীরা। সেই ক্ষেত্রে লক্ষ লক্ষ শ্রমিকদের এই যে চাহিদা, এটাকে পূরণ করেই কিন্তু আমাদের ব্যবসার আস্থার জায়গাটা ঠিক রাখতে হয়। সেই কারণে আমি বলবো যে নতুন সরকারের শুরুতেই, বছরেরও প্রথম যখন ওনারা অসন্তোষ প্রকাশ করে রাস্তায় নেমে এসেছেন, তাৎক্ষণিকভাবে কিন্তু সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েই, আজকে বাণিজ্য মন্ত্রীর বক্তব্য শুনলেই আপনি বুঝতে পারবেন যে বিষয়টি অনেকটা নরম হস্তেই তিনি, সিদ্ধ হস্তে তিনি এটাকে একটা জায়গায় নিয়ে এসেছেন। আর বিজিএমের যে কাজটা করছেন সেটা হলো, বিজিএমের একটা তো অবশ্যই দায়িত্ব রয়েছে, তাদের কলকারখানাগুলো বন্ধ থাকবে নিশ্চয়ই ওনারা চান না। আর স্বাভাবিক কারণেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু শ্রমিকদের পক্ষ নিয়ে সর্বপ্রথম তাদের ন্যায্য অধিকারটা ফিরিয়ে দিতে সক্ষম করেছেন বাংলাদেশে। এটা পৃথিবীর কোনো দেশে এরকমটা নেই যে প্রধানমন্ত্রী নিজে কলা কৌশল করে বৈঠক করে ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে এই শ্রমিকদের ন্যায্য অধিকারকে ফিরিয়ে দেওয়া। সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিকদের একটাই আস্থা এবং জায়গা, মাননীয় প্রধানমন্ত্রী, এই সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে। অসন্তোষ যেটা রয়েছে সেটা কারখানার মালিকদের প্রতি। আমার মনে হয় যে ইতিমধ্যেই 2-1 দিনের মধ্যে এটা সম্পন্ন হয়ে যাবে। এটা আসলে এখন আর এই বাংলাদেশের শ্রমিক আন্দোলন হওয়ার কোনো সুযোগ নেই, কারণ শ্রমিকদের খুব প্রিয় বান্ধব সরকার হলো শেখ হাসিনার সরকার। তিনি এগুলো খুব সিদ্ধ হস্তে সহজেই তাদেরকে নমনীয় করে অধিকার ফিরিয়ে দিয়ে আমার মনে হয় এই অসন্তোষটা দূর করতে পারবেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, না, যে কোনো সরকার গঠনের পরেই একটা ধাক্কা আসার সম্ভাবনা থাকে, যেমন 2008 সালে। এটা কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু নির্বাচনের আগে থেকে বেগবান হচ্ছে। আমি মনে করি সরকার যথেষ্ট সফটলি এটা হ্যান্ডেল করছে এবং নাইসলি হ্যান্ডেল করছে। একটা জিনিস আমাদের বুঝতে হবে, দেশে উন্নয়নের যে স্প্রি আছে, এই স্প্রিতে আমরা একটা স্টেজ পর্যন্ত গার্মেন্টস দিয়েছিলাম। এখন কিন্তু গার্মেন্টসের সাথে অন্য অনেক কিছু সাপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ আপনি 8,000, 10,000, 12,000 টাকা দিয়ে একটা ছেলে মেয়েকে দিনে 12 ঘন্টা, 10 ঘন্টা, 16 ঘন্টা কাজ করাবেন, এইটা একটা লেভেল পর্যন্ত মানুষ সহ্য করবে। কারণ তার পেটে একসময় খাবার ছিল না, তার কাপড় ছিল না, তার ফ্যামিলির কেউ খেতে পারতো না। এখন একটা পর্যায়ের পরে কিন্তু তার অ্যাপেটাইট এটাতে ভরবে না, তখন তাকে আস্তে 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 উপরে উঠতে পারে। আর গার্মেন্টস ব্যবসাটা উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো, এটা আলটিমেটলি লেবার এক্সপ্লয়টারি ব্যবসা। তার কারণ সারা পৃথিবীতে লেবার এখানে চিপ, এই জন্যই এখানে এই মার্কেটটা আসছে, অন্য কোনো কারণে না। যদি লেবার আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে লেবার ফি দিতাম বা এখনো দেই, তাহলে কোনো অবস্থাতেই আমাদের দেশে গার্মেন্টস শিল্প দাঁড়াতে পারবে না। এই এক্সপ্লয়টেশনটা একটা পর্যায় পর্যন্ত হচ্ছিল, আরও কয়েকদিন হবে। আস্তে আস্তে আমাদের ডাইভার্ট শিফট হতে হবে। সেই শিফটিং প্রসেস যদি না হয়, তাহলে গ্র্যাজুয়ালি গার্মেন্টসের শ্রমিকরা ক্ষুব্ধ হতেই থাকবে এবং এটা একটা পর্যায়ে গিয়ে অবশ্যই আরও বড় আকার ধারণ করবে। বেতন বাড়াতে হবে। বেতন বাড়ানোর পরে যে গার্মেন্টসগুলো টিকে থাকবে সেগুলো টিকবে। কেন, পৃথিবীর সব দেশেতে এর থেকে বেশি বেতন, ভিয়েতনামের এর থেকে বেশি বেতন, চায়না এর থেকে বেশি বেতন, এবং তার থেকে বড় কথা ওদের ভবিষ্যতে খুব দ্রুত। কিন্তু একটা কথা বলে, মানে শ্রমিকরাও বলছে যে বেতনটা বাড়ানো হচ্ছে সেটা দেখা হচ্ছে, কিন্তু আমি এই বেতন দিয়ে চলতে পারছি কিনা, আমার জীবনটা চলছে কিনা, বা আমার যেসব বাজার থেকে চাল কিনতে হয়, ডাল কিনতে হয়, আমার বাসা ভাড়া দিতে হয়, সেগুলো
আগের জায়গা আছে না, সেগুলো বেড়ে যাচ্ছে। কারণ বেতন বাড়ার কথা শুনলেই যে বাসায় ভাড়া থাকে বাড়িওয়ালা বলে যে এখন তো আপনার বেতন বাড়ছে, বাড়ি ভাড়া বাড়িয়ে দিতে হবে। না, আমি তো গার্মেন্টস এর অনেকের সাথেই মিশেছি। হ্যাঁ, আগে গ্রামের দুর্বিষহ জীবন 10-20 বছর আগের তুলনায় তারা ভালো আছে, বাট তারা কেউ কিন্তু ভালো খাবার খেতে পারে এমনটা না, লাইফস্টাইল যে খুব বেটার এমনটাও না, টিকে আছে, বেঁচে আছে, এটা বলবো। তাদের ছেলে মেয়েদেরও যে ভবিষ্যৎ আছে, অর্থাৎ এই টাকা দিয়ে তারা ছেলে মেয়েকে যে স্কুল কলেজে পড়াতে পারছে এমনও না। তাহলে হাড়ভাঙ্গা খাটুনির ফলটা কিন্তু যে অনেক বেশি সেরকমটা না। আলটিমেটলি আরেকটা চ্যালেঞ্জও আছে, সেটা ইন্টারন্যাশনালি কে দেখছে আমি জানি না। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে দিয়ে রোবোটিক গার্মেন্টস তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি, খুব দ্রুত। অর্থাৎ গার্মেন্টসগুলো চালাবে রোবট, এবং আমাদের দেশের যে সেলাই মেশিনটা অটোমেশনে চলে যাবে, তাতে কিন্তু প্রচুর পরিমাণ শ্রমিক লুজার হবে। এটা কোপ করার মতো সিচুয়েশন আমাদের এখানে আছে কিনা। দ্বিতীয় যে জিনিসটা, অন্তত গার্মেন্টসে কিন্তু বাংলাদেশ ভালো বার্গেনিং পজিশনে আছে। আমাদের যারা বায়ার, আমরা তাদের সাথে কথা বলে কিন্তু এই মানে শ্রমটা নির্ধারণ করতে পারি যে তোমরা আমাদেরকে কাপড় দিচ্ছ, সুতা দিচ্ছ, প্রফিট দিচ্ছ, এবং মজুরিটাও তোমরাই দিবা এবং ফিক্সড করে দাও। তখন কিন্তু তারাও একটা দায়বদ্ধতায় পড়ে যাবে যে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে তারা আসবে। যেটা হয় আলটিমেটলি, যেহেতু তারা একটা লামসাম ফান্ড দিয়ে দেয়, সেখান থেকে কাটছাট করে যেটুকু শ্রমিকের বেতন বাঁচানো যায়, এটা হচ্ছে মালিক পক্ষের প্রফিট। এবং আমি এই জন্য মালিক পক্ষকে খুব দোষ দিব না, কারণ এই শিল্পটা দাঁড়া করাতে ইনিশিয়াল স্টেজ থেকে তারা যে কষ্টটা করেছে, এবং তারা খুব বড় এন্টারপ্রেনার ছিল এমনটাও না। ছোট ছোট আমাদের বয়স থেকে যারা শুরু করেছে 80-র দশকে, তারা একটা ছোট ঘর নিয়ে শুরু করেছে, ইন্টারন্যাশনাল বিজনেস তারা বুঝতো না, এক্সপোর্ট ইম্পোর্ট বুঝতো না, সেখান থেকে আজকে তারা একটা হিউজ ইন্ডাস্ট্রি করে তুলছে। তো তাদেরও প্রফিট নেওয়ার টেন্ডেন্সি আছে। আমি মনে করি ইউনিমার্ট সহ অন্য যে বড় বড় কোম্পানি, ওয়ালমার্ট সহ যে কোম্পানিগুলো আছে, ওদের সাথে কথা বলে এদের বেতনটা সরাসরি ওখান থেকেও নির্ধারণ করা সম্ভব। জি, নজরুল ইসলাম বাবু, একটু আপনি যদি আমাদেরকে বলেন যে এই যে গার্মেন্টস শ্রমিকদের আমরা অসন্তোষ দেখছি, কিন্তু এটা যেহেতু বড় সেক্টর তাদেরটা বোঝা যায়, কিন্তু সমাজের অন্যান্য স্তরের মানুষের জীবনমান কি সেই অর্থে উন্নীত হয়েছে, বা তারা আসলে একটা স্যাটিসফ্যাক্টরি জীবনযাপন করতে পারছে কিনা, এবং এখানে আপনাদের দায় কতখানি? কারণ টানা 10 বছর ক্ষমতায়, প্রধানমন্ত্রী তো নিজেই চতুর্থবারের মতো নতুন করে দায়িত্ব নিলেন, এবং টানা 15 বছরের দিকে এগিয়ে যাচ্ছেন আপনারা। না, এটা কিন্তু পরিষ্কার যে বাংলাদেশের এই মানুষের চলাফেরার মান উন্নয়নটা হয়েছে। কারণ আমি নিজেও লক্ষ্য করি, দেখবেন যে একটা সময়ে একজন রিক্সা চালক ভাই সারাদিন পরিশ্রম করতেন, ওনার কিন্তু অন্ন বস্ত্র বাসস্থানের জোগাড় হতো না। দেখা যেত সপ্তাহে 7 দিন কাজ করতেন, 3 দিনের খাবারও জোগাড় করতে পারতেন না। কিছুটা খেয়ে কিছুটা না খেয়ে, পারিবারিক সদস্যদের অনাহারে রেখে তাদের জীবনযাত্রার মান ছিল। কিন্তু আজকে 2 ঘন্টা যদি কোনো রিক্সা চালক মনোযোগ দিয়ে কাজ করে, দেখা যায় তার 3 দিনের চাল কেনার পয়সা হয়ে যায়। এই দিক থেকে ওরা অনেক স্যাটিসফাইড, আমি নিজেও দেখেছি। এবং আমি আমার নির্বাচনী এলাকার যে রিক্সা চালক ভাইদের, গরিব মানুষদের, শ্রমজীবী মানুষদেরকে আমি বিভিন্ন সময় কথা বলে দেখেছি। যেমন একজন দিনমজুর যারা শ্রম বিক্রি করে, এরা কিন্তু সকালবেলা যায়, এই 2টার সময় চলে আসে, 1টার সময় চলে আসে। তাদের কিন্তু এখন 500 টাকা প্রতিদিনের দিতে হয়। তো 500 টাকা কিন্তু এই ওদের মজুরির মূল্য হয়েছে। কিন্তু সেই অর্থে চালের দাম কিন্তু, ডালের দাম কিন্তু অত গুণ বাড়েনি। ইনকামটা যে গুণে তাদের বেড়েছে। আর এক সময় কাঁচা রাস্তা ছিল, ভাঙ্গা রাস্তাঘাট ছিল, শ্রমের মর্যাদাটা কম ছিল, তাদের কিন্তু পোষাতো না। এখন কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা রাস্তাঘাটই পাকাকরণ করা হয়েছে। গ্রাম থেকে গ্রামান্তরে যান, আপনি দেখবেন যে রাস্তাঘাট ঠিক আছে, এই ওরা অল্প সময়ে অধিক পয়সা মুনাফা অর্জন করার সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু ওনারা ভালো আছেন। আর গভর্নমেন্টেরও সামাজিক এই সুরক্ষা নিরাপত্তাটা কিন্তু এখন সকলেরই হাতে পৌঁছে গিয়েছে। আপনি দেখুন যে একজন রিক্সা চালকের ছেলে বই কিনতে হয় না, বই ফ্রি। এই গর্ভবতী মা যত গরিবই হোক, তার একটা ভাতা রয়েছে, বয়স্ক ভাতা। এটা এখন প্রায় সবাইকে স্পর্শ করা শুরু করেছে। এমনিভাবে কিন্তু সামাজিক সুরক্ষা হয়েছে। তা আমি দেখেছি যে গরিব হাল হকিকতের মানুষগুলো এখন আল্লাহর রহমতে বাংলাদেশে ভালোই আছেন, অনেকটা ভালো আছেন। আরও ভালো আমরা কামনা করি, আরও ভালো থাকতে হবে। এই একদিন লেখাপড়ার বিষয়ে চিন্তাই করতেন না যে পরিবার, এমন কোনো ঘর নেই, এটা আমি আপনাকে একদম ডাটা দিতে পারি, এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে
ছেলে মেয়ে আছে, লেখাপড়ার বয়স হয়েছে, স্কুলে যায় না। এখন কিন্তু সবাই স্কুলে যাচ্ছে, সবাই লেখাপড়া করছে, বই তাদের শুধু তা না, তারা পোশাক পরিচ্ছদ, ইউনিফর্ম সব কিছু মেনটেন করতে পারছে, এবং গরিবের ছেলেমেয়েরাই রেজাল্ট ভালো করছে। সেই অর্থে বাংলাদেশ অনেক অনেক দূরে এগিয়ে আসে। আপনি বলছেন যে গরিবের ছেলেমেয়েরা লেখাপড়া ভালো যায়, অনেকে বলে থাকেন এবং বিশ্লেষকদের অনেকে বলে থাকেন যে অর্থনৈতিক উন্নয়ন যেগুলোর কথা এখন বলা হচ্ছে এর অনেকটার মধ্যেই শুভঙ্করের ফাঁকি আছে। হয়তো এটা সাধারণভাবেও এই উন্নয়নটা কিছুটা হয়, একটা সমাজ চলতে থাকলে, রাষ্ট্র চলতে থাকলে, বা সরকার যে ধরনের সরকারই হোক না কেন, সে গরিব এবং ধনীর মধ্যে বৈষম্যটা পাচ্ছে। এবং বাংলাদেশে এখন ধনীরা দ্রুত ধনী হওয়ার তালিকায়, এত দ্রুত ধনী পৃথিবীর আর কোনো দেশে হওয়া যায় না, নানা স্টাডিও সেটি বলছে। তো সেই সব বিবেচনা থেকে আপনি কি অনেকেই মনে করেন যথেষ্ট, এবং আর্থিক খাতের যে বিষয় আসে, মানে অর্থনৈতিক খাতের সঙ্গে উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিষয় আসে, অনাচার, নৈরাজ্য, সেটি নিয়েও নানা রকমের কথাবার্তা আছে। না, আমি আপনাকে একটা বিশ্লেষণ দিতে চাই। বিশ্লেষণটা এরকম যে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা সবসময় বলেন, সেই কথাটা হলো যে আমাদের দেশে যারা বিত্তবান তারা যেন এগিয়ে আসে সাধারণ মানুষের কাছে। এইটা যেমন সত্যি, তারপর এই বিষয়টাও কিন্তু সত্যি। আপনি যে কথাটা বলেছেন, খুব দ্রুত বড়রা বড় হচ্ছে, এটা কিন্তু আমি স্বীকার করি, এবং এটার একটা ব্যাখ্যা আমি আপনাকে দিতে পারি। যে কথাটা আমাদের মাননীয় সংসদ সদস্য শামীম পাটোয়ারি বলেছেন, ব্যারিস্টার, যে আমাদের দেশে শ্রমের মর্যাদা খুব কম, শ্রমজীবী মানুষ পাওয়া যায় অ্যাভেলেবেল। তাহলে দেখেন, ছোটোখাটো একটা ইন্ডাস্ট্রি যখন করেন, তখন খুব দ্রুত কিন্তু প্রোডাক্টিভ কোনো আইটেমে যদি তিনি যেতে পারেন, কোনো কোম্পানি এটা বাজারজাত করলে, এখানে কিন্তু 15 কোটি মানুষ চাহিদা কোনো রকম বাজারে পৌঁছায় দিতে পারলে এটা কিন্তু বেনিফিশিয়ারি কোম্পানি হচ্ছে। আর বেনিফিটটাকে সে সঞ্চিত করে 1 বছরের মধ্যেই সে তার কোম্পানিকে 3 গুণ বড় করার সুযোগ পাচ্ছে। একদিকে প্রোডাক্টিভ পাওয়ার, যেটা শ্রমজীবী মানুষ, এটার কোনো অভাব হচ্ছে না, এই চাহিদা মোতাবেক পাচ্ছে, তার যতটুকু চাহিদা সেটা না দিলেও সে তার কিন্তু চাকরি ছেড়ে চলে যাচ্ছে না, কারণ তার একটা চাকরি দরকার। 5,000 টাকা দিলে যে লোকটি কাজ করতো, সেই লোকটাকে 4,000 টাকা দিলেও কিন্তু কাজ করছে। মাঝখানে কিন্তু 50 জন শ্রমিক থাকলে 50,000 টাকা সেভ করতে পারছে মালিক। এটা পৃথিবীর অন্য কোথাও নেই, অন্যত্র এটা পাওয়া যাবে না। অর্থাৎ আপনি যেটা শুভঙ্করের ফাঁকি বলেন, এটাকে আপনার ফাঁকি না, আমি মনে করি অধিকার বঞ্চিত মানুষ তো করতেই চায়, এটা তো স্বভাবসুলভ, সারা পৃথিবীতেই আছে। পাটোয়ারি, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের মানুষের জীবনমানের যে উন্নয়ন হচ্ছে, এটা সাধারণভাবে আমরা দেখছি যে হ্যাঁ, উন্নয়ন তো হয়েছে, কিন্তু যে মাত্রায় হওয়া উচিত ছিল সেটি কি আসলে হচ্ছে কিনা, এবং এই উন্নয়নের বিপরীতে যা কিছু হচ্ছে সেগুলো কতটা গ্রহণযোগ্য বা সামঞ্জস্যপূর্ণ? একটা তো হচ্ছে যে বৈষম্য আশানুরূপ কমেনি, এটা সত্য। কুজনেফ একজন অর্থনীতিবিদ, উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1971 সালে। উনি একটা, ওনার চার্ট ছিল কুজনেফ কার্ভ, অর্থাৎ এরকম একটা রাউন্ড শেপ ছিল। যখন উন্নয়ন হবে, ডেভেলপমেন্ট হবে, তখন ডেভেলপমেন্টের একটা পর্যায় থেকে অটোমেটিক বৈষম্য কমবে। অর্থাৎ ওনার থিওরি ছিল বৈষম্য নিরসনের জন্য আলাদা করে কোনো মিজান নেওয়ার প্রয়োজন নাই, উন্নয়ন হলে অটোমেটিক বৈষম্য নিরসন হবে। তো 1971 সালে উনি নোবেল প্রাইজ পান। ওই বছরই থমাস পিকেটি জন্মগ্রহণ করেন। থমাস পিকেটি হোল লাইফ ওনার কুজনেফকে নিয়েই কাজ করেন, করে শেষ মুহূর্তে গিয়ে উনি একটা বই লেখেন, যে ক্যাপিটালিজম ইন দ্য 21st সেঞ্চুরি, বিখ্যাত বই। সেখানে তিনি বলছে কুজনেফ ইজ রং, আসলে ডেভেলপমেন্ট হলেই বৈষম্য হয় না, বৈষম্য নিরসনের জন্য কমে না, এবং বৈষম্য কমানোর জন্য স্পেশাল মিজার রাষ্ট্রকে নিতে হবে, তা না হলে রাষ্ট্র থাকবে না, ক্যাপিটালিজম থাকবে না। তো সেইটা আমাদের সরকার কিছুটা নিয়েছে, 10 টাকায় চাল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা। তো আমার মানে ব্যক্তিগত অভিমত, এটা ভিখারি বানানোর প্রক্রিয়া। কিন্তু আসল যে জায়গাটা দরকার ছিল, দক্ষতা বাড়ানো, কর্মসংস্থান বাড়ানো, প্রত্যেকের সেলফ ইনকাম বাড়ানোর সুযোগ করে দেয়া, আউটসোর্সিং আরও বেশি করা, ইন্টারনেট ফ্রি করে দেয়া, ইন্টারনেট স্পিড গ্রামে বাড়িয়ে দেয়া। হ্যাঁ, অনেক বেশি আমাদের এই যে 16 কোটি লোকের কাপড় চোপড়, খাওয়া দাওয়া, ইন্টারনাল চাহিদা প্রচুর, সেগুলো আরও বেশি ইন্টারনালি তৈরি করা, বিদেশে এক্সপোর্টমুখী করা। এইখানে একটু আমরা এখনও সেভাবে করতে পারিনি, সেই জোয়ারটা উঠাতে পারিনি। যেটা হচ্ছে, এই দেশের ফ্রিডমের মধ্যে একটা ফ্রিডম নাই, ফ্রিডম অফ বার্গেন। অর্থাৎ এই যে শ্রমিকরা কাজ করতে বাধ্য হচ্ছে কম টাকায়, কেন? কারণ তার বার্গেন করার ক্যাপাসিটি নেই, তার জন্যই 8,000 টাকাই প্রয়োজন। এখন গার্মেন্টস মালিক সব ব্যবসায়ীরাই খুব গর্ব করে বলে যে আমরা যদি এটা না করতাম তাহলে ওরা কি করতো, আমরা গার্মেন্টস না করলে ওরা কি করতো, না খেয়ে থাকতো।
এটা আসলে কোনো কিন্তু মালিকরাও তো গার্মেন্টস করতে পারতো না শ্রমিক ছাড়া। এক্স্যাক্টলি, মালিকরা যে গাড়ি চালাচ্ছে, যে বাড়ি শ্রমিক না থাকলে সে গার্মেন্টস করতে যে বিশাল অর্থ উপার্জন করেছে, এটাও তো এই শিল্প থেকেই। তো সেটা একটা তো গ্যাপ রয়ে গেছে, এটা রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে এই গ্যাপটা পূরণের জন্য। আর সারা বিশ্বেকেও একটা দায়িত্ব নিতে হবে। আমি লন্ডনের মতো জায়গায় একটা খুব মানসম্পন্ন ড্রেস এখনো 2 পাউন্ডে পাওয়া যাচ্ছে। একটা শার্ট মাঝে মধ্যে প্রায় আমাকে বিক্রি করে 2 থেকে 3 পাউন্ড, মানে 200 থেকে 300 টাকা, ওইখানকার হাই ট্যাক্স কান্ট্রিতে। কেন আসতেছে? কারণ বাংলাদেশের লেবার চিপ। আপনি একটা মুভি যদি দেখেন, কৈলাস সত্যার্থীর, ওটা হচ্ছে ওনার বায়োপিক ফ্রিডম ইজ নট ফ্রি, ওখানে উনি দেখিয়েছেন যে সারা পৃথিবীতে এই যে কম দামে জিনিস পাওয়া যাচ্ছে ইউরোপে, একটা সানগ্লাস $1 পাওয়া যাচ্ছে আমেরিকাতে, কোথায় বানানো হচ্ছে? ওনারা সার্চ রুট করে দেখেছেন যে ভারতে বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে আটকে রেখে দিনে 18 ঘন্টা 16 ঘন্টা বিনা বেতনে কাজ করিয়ে এই জিনিসগুলো তৈরি করে এগুলো বিদেশে পাঠানো হতো। ওই যে লেবার চিপ করছে, লেবার সেভিংসটা করছে, লেবার কস্ট ওয়েজেস, ওই ওয়েজেসটা সেভিংসের কারণেই ওই জিনিসটার দাম কম, এবং সারা বিশ্ব সচেতন জনগণ জেনে শুনে এটা কিনছে। এবং এইটার জন্য একটা ওয়ার্ল্ড ওয়াইড মুভমেন্ট প্রয়োজন। ওয়ার্ল্ড কমিউনিটিকেও বলা উচিত যে আমরা চিপ প্রাইস কিনবো না, যেখানে মানে ওয়েজেস চিপ। আপনি অন্য অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারেন, কিন্তু ওয়েজেস তো কম্প্রোমাইজ করা কোনো ওয়ে নাই। পৃথিবীতে লন্ডনে এখন মিনিমাম ওয়েজেস 1 লক্ষ টাকার নিচে কোনো শ্রমিক পাওয়া যাচ্ছে না, সেখানে আমাদের এখানে 8,000। তাহলে বৈষম্যটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডও হচ্ছে। 16 কোটি লোকের দেশের সাথে আমেরিকা, ইউরোপ, এদের হিউজ ডিফারেন্স। এই ডিফারেন্সটা কমাতে হবে। যেমন ভারতে কিন্তু গার্মেন্টস শিল্প আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ তারা এই কম ওয়েজে তারা কাজ করবে না। চায়নাতে বন্ধ হয়ে যাচ্ছে, আর অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। গার্মেন্টস ইজ এ স্টার্টিং পয়েন্ট, আমি মনে করি একটা গুড প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের। এখানে অনেক এন্টারপ্রেনার তৈরি হয়ে গেছে। এখন এটার উপর ডিপেন্ডেন্সিটা আমাদের কমাতে হবে। এটা দিয়ে আমরা খুব বেশি দেশকে আর আগাতে পারবো বলে আমার মনে হয় না। এখন মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে, কিছু বিগ ইন্ডাস্ট্রির টাইম চলে আসছে আমাদের। হেলিকপ্টার তৈরি, প্লেন তৈরি, জাহাজ তৈরি, মোটর যান তৈরি, কম্পিউটার তৈরি, ল্যাপটপ তৈরি, এই ধরনের কিছু জিনিস যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় আস্তে 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 দেশটার যে উন্নয়ন ড্রাইভ, এটা আসছে। আরেকটা জিনিস খুবই প্রয়োজন, যেমন ভারতে প্রচণ্ড চাপ ছিল ট্রেনের উপরে, এবং ট্রেনের টিকিট পাওয়া যেত না। তখন 6-7 বছর আগে থেকে মোদি গভর্নমেন্ট আর আদার গভর্নমেন্ট যেটা করেছিল, তারা ছোট ছোট এয়ারপোর্ট করলো, ছোট ছোট প্লেনকে লাইসেন্স দিল। হাজার হাজার ডোমেস্টিক প্লেন এখন ভারতে চলতেছে, এবং টিকিটের প্রাইস খুবই কম, এবং রীতিমতো ক্রাশ করে তারা টিকিটের দাম কমিয়েছে, ট্রেনের কাছাকাছি নিয়ে আসছে। ট্রেনের টিকিট যদি হয় 2700 রুপি, প্লেনের টিকিট হচ্ছে 4500 রুপি, একদম ক্লোজ। এবং এর ফলে হয়েছে বিপুল পরিমাণ প্যাসেঞ্জারকে তারা ডাইভার্ট করে দিতে পেরেছে। আমাদের এখন এই ডাইভার্সনটাও দরকার। একটা অসংখ্য ছোট ছোট ডোমেস্টিক এয়ারপোর্ট করা প্রয়োজন, এবং ছোট ছোট প্লেন দরকার, অসংখ্য এয়ারলাইন্স দরকার, যেন আমরা এই রাস্তা থেকে এদেরকে ডাইভার্ট করতে পারি। আর ফাস্ট ট্রেন খুব বেশি প্রয়োজন। 3 ঘন্টার মধ্যে যেন রংপুর যেতে পারি, 3 ঘন্টার মধ্যে যেন চিটাগাং যেতে পারি। আচ্ছা, নজরুল ইসলাম বাবু একটু বলবেন যে অর্থনৈতিক উন্নয়নটা অনেকে মেনে নিল, বা মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে সেটি মেনে নিল। অনেকে মনে করেন যে বাংলাদেশে আস্তে আস্তে এখন মানুষের চিন্তার স্বাধীনতা, মৌলিক অধিকার, মানবাধিকার, এইসব জায়গায় বাংলাদেশ খুব পেছনের দিকে চলে যাচ্ছে, এবং এক ধরনের বড় দুর্বল অবস্থা আপনি বাংলাদেশে। সঠিকটাই বলেছেন, কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশের 10 বছর 12 বছর আগের সিনারিটা কি ছিল, যেখানে আমরা চিকিৎসার কথা ভাবতেই পারতাম না। এখন বাংলাদেশে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। একদম কার্ডিয়াক হাসপাতালের এখন সংখ্যায় কিন্তু কত বলা যাবে না, অসংখ্য হয়ে গিয়েছে। একটা সময় এই আমাদের কিছুই ছিল না। আজকে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যার কোনো অভাব নেই। আজকে আপনি দেখুন যে চিকিৎসা, প্রাথমিক চিকিৎসাটা বাড়িতে বসেই পাচ্ছে। এই ব্যবস্থাগুলো কিন্তু হচ্ছে। যে দেশের প্রত্যেকটি উপজেলা লেভেলে 29 শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল, এই 10 বছরের মাথায় এগুলি কিন্তু সব 51 শয্যা হয়ে গেল। এটা কিন্তু সরকারি পরিবর্তন করছে। সচেতনতা যেমনিভাবে ফিরে এসেছে, মানুষের চিকিৎসাটা যেরকম প্রয়োজন হচ্ছে, চাহিদা মেটানোর জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে একটা সময় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিনের ঘর, শিক্ষকের চেয়ার ছিল না, বাচ্চাদের বেঞ্চ ছিল না। এখন কিন্তু আধুনিক সুন্দর কাঠামো দিয়ে বিল্ডিং করে সেখানে সকল ব্যবস্থা রেখেই শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আমি মনে করি খুব 10 বছরে এই বাংলাদেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের ড্রিম যা ছিল, স্বপ্ন যা, তা কাছাকাছি চলে এসেছে। এখন আমাদেরকে নির্ভর করতে হবে, আপনি যে কথাটা বলেছেন
এই প্রশ্ন মানে মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার মানে সংকুচিত হয়ে যাচ্ছে বলা হচ্ছে এবং অনেকেই বলছেন আপনি এখানে যে কথাটা বাক বলতে ব্যক্তি চাচ্ছেন আমি বলবো গণতান্ত্রিক অধিকার কিন্তু আপনি যদি এইভাবে বলেন বাক স্বাধীনতার প্রশ্ন, ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন, স্বাধীনতা কিন্তু সব জায়গায় আছে, কিন্তু আমরা বলে বেড়াচ্ছি আমার স্বাধীনতা নাই, আমার ফ্রিডমটা কোথায় নেই, আমি এটা খুঁজে পাই না। যখন আমরা টকশোতে বসি আপনার সামনে, আপনি যে দুঃসাহসিকতার সহিত আজকে এই অনেক বছর যাবত ফ্রিডম দিয়ে যাচ্ছেন, মানুষকে সাহস দিয়ে যাচ্ছেন, নেতা হওয়ার কারখানা বলতে পারি আমি করে দিয়েছেন। এখানে বসে তো বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, অন্যান্য দলের সবাই তো আপনার সামনে অনেক কথা বলেন, এমনকি প্রাইম মিনিস্টারকে নিয়ে কথা বলেন, এই সরকারকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, চাহিদা মোতাবেক সকল কথাই বলে যাচ্ছেন। কই, আমি তো দেখি স্বাধীনতা ফ্রিডমটা ঠিক মতোই পাচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো কেন জানি যে যারা গণতন্ত্রের কথাটা বেশি বেশি বলার কথা, ওনারা নিজেরাই গণতন্ত্রের শিকার হয়েছেন। ডেমোক্রেসি তারা দিতে পারে নাই, এখন তারা ব্যর্থ হয়ে এই বিষয়ে তারা উপলব্ধি করতে তাদের কষ্ট হয়। বাস্তবতাটা এরকম, মানে যার যে কাজটা করার কথা সেই কাজটা তারা করতে পারছেন না। যেমন আমি সরাসরি বলছি, আপনার ইশারাকে আমি পুঁজি করে বলছি, বিরোধী দল নামে যারা ছিলেন বিএনপি, আজকে বিএনপির মেরুদণ্ড, বিরোধী দলের নামে ছিলেন মানে ওনাদেরকে এখন আর বিরোধী দল বলছেন না, এখন তো আর ওনারা সেইভাবে নেই। কিন্তু বেগম জিয়া কালকেই আদালতে বলেছেন যে বিরোধী দল সংসদে থাকলেই বিরোধী দল না, সংসদের বাইরেও বিরোধী দল, যারা মানুষের অধিকারের কথা বলবে, মানুষের পক্ষে কথা বলবে, তারাই হচ্ছে বিরোধী দল। মানুষের বিপক্ষে যদি কথা বলে তাও তো বিরোধী দল। উনি যে বলছেন পক্ষে বলছেন, উনি পক্ষে বলে তো দেশের মানুষের কাম্য জিনিসের কোনো ফিরে দিতে পারেননি। অধিকার তো উনি লুণ্ঠিত করেছেন, বঞ্চিত করেছেন, কারো অধিকার তো তিনি ফিরিয়ে এনে দিতে পারেননি। সুতরাং আমি বলবো যে বিপক্ষে বলেও যদি কেউ বিরোধী দল দাবি করে করতে পারেন, সেইটা বাস্তবতা না। বাস্তবতাটা হলো যে জায়গায় থেকে, পজিশনে থেকে। এখন যদি আমি তো ব্যারিস্টার শামীমের কাছে যাবো, আপনি বলবেন যে সংসদের বিরোধী দল স্বীকৃত বিরোধী দল, কিন্তু আপনাদের সঙ্গে নির্বাচন করিয়ে, একসঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করিয়ে তারপরে তাদেরকে বিরোধী দলে, ঠিক আছে তোমরা বিরোধী দলে বসো, আমরা সরকারে থাকি, ট্রেজারি বেঞ্চে থাকি, এটা তো একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে, এটা তো মানে না, দেশটা তো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে চালাতে হবে, ডিস্টার্বিং এর মধ্যে দিয়ে না, তাই না? আমাদের দেশটা এখন যে পর্যায়ে আছে, আপনার সাথে তো আমার বাকযুদ্ধ থাকতে পারে, কিন্তু দেশকে বিনষ্ট করে, সম্পদ নষ্ট করে, বিনষ্টের ব্যাপার না, মানে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে সত্য কথাগুলো বিরোধী দলের তুলে ধরা উচিত, কি হবে, তাই না? গত 5 বছর সংসদ সচল ছিল, আমরা তো সর্বক্ষেত্রে আলোচনা সাপেক্ষে তো দেশটা পরিচালিত হয়েছে, কোথাও তো ওইরকম অতীতের ঘটনা তো আর ফিরে আসেনি। বাংলাদেশের মানুষ অসন্তুষ্ট হওয়ার মতো ঘটনা কিন্তু ঘটেনি, কারো অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়নি। গত 5টি বছর জাতীয় সংসদে যে সকল দায়িত্ববোধ নিয়ে কাজ করা হয়েছে, জনকল্যাণে করা হয়েছে, কল্যাণমুখী রাষ্ট্র গঠনে যথেষ্ট ভূমিকা রয়েছে, আপনি দেখুন, ভেবে দেখুন। কিন্তু আমরা যদি 20 বছর আগের স্বপ্নটাকে দেখি, এই ভাবনাটাকে চিন্তা করি, তাইলে কিন্তু আমরা অনেক পিছিয়ে ছিলাম, এত দ্রুত কাছাকাছি জায়গায় চলে এসেছি। এখন হ্যাঁ, এখনও কিন্তু এই আমাদের যে প্রত্যাশা, সেই জায়গায় আমরা যেতে পারি নাই। সেই জায়গায় যেতে হলে তো সময় লাগবে, সেই সময়টুকু এই সরকার আবার 5 বছরের জন্য এই পরিচালিত হওয়ার সুযোগ পেয়েছে বঙ্গবন্ধুর কন্যার এই প্রধানমন্ত্রিত্বের মধ্যে দিয়ে। আমি মনে করি আমাদের এই সকল সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। তবে একটি বিষয় স্পষ্ট, আপনি যে বিষয়গুলো সামাজিক সুরক্ষার ব্যাপারে যে দায়িত্ববোধ নিয়ে আমাদের কাজ করা দরকার, আমাদের আরো বেশি সচেতন হওয়া দরকার, সরকারের আরো বেশি সচেতন হওয়া দরকার। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কি মনে হয় যে জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে অনেকে অভিযোগ করেন যে হ্যাঁ, অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগুচ্ছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নটা হয়নি, এখানে গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার এগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়ছে এবং কোনো কোনো ক্ষেত্রে এইসব ইন্ডেক্সে বাংলাদেশ পেছনের দিকে চলে যাচ্ছে? কিছুটা সংকুচিত হচ্ছে অবশ্যই, এটা আমি বলবো, কারণ সরকার কিছুটা সংকুচিত করে, আবার কিছুটা নিজে থেকেই সংকুচিত হচ্ছে। যেমন আমি খুব ফ্রাঙ্কলি বলবো, আমি কোর্ট পাড়ার লোক, কোনো বিচারক বিচারপতি যদি সৎ থাকতে চান, অনেস্ট থাকতে চান, ইন্ডিপেন্ডেন্ট থাকতে চান, বাস্তবিক তাকে সৎ থাকার পথে কোনো বাধা নেই।
কিন্তু তারা যদি নিজেরাই সাবসার্ভিয়েন্ট হয়ে যান তাহলে সেটার দায় পুরোপুরি সরকার নেবে কেন? মিডিয়া ফ্রিডম কিছুটা এই যে কোন বিচারক, বিচারপতি, প্রধান বিচারপতি তারা আবার যেমনটা বলছিলেন যে তাদের নানা রকমের চাপ হয়েছে, চাপের মধ্যে আপনি জানেন সোশ্যাল মিডিয়াতে নানা রকমের ভিডিও আছে, এগুলো মানে খুব ওয়ান অফ দ্য ডিসপুটেড ইস্যু। এটা দুটো ভার্সন আছে, আমরা কোন ভার্সনটা নেব আমরা জানি না, বাট অ্যাজ এ হোল আমি মনে করি সাংবিধানিক কাঠামোতে কেউ যদি চায় যে আমি অনেস্ট থাকবো, ফেয়ার থাকবো, আমি সরকারের বিরুদ্ধে জাজমেন্ট দিব, তাকে এমন কোনো তার যদি ফিউচার কোনো অ্যালুডমেন্ট না থাকে যে আমি আফটার রিটায়ারমেন্ট এটা হব বা আমি অ্যাপিলেট ডিভিশনে যাব বা আমি চিফ জাস্টিস হব, এই ধরনের আকাঙ্ক্ষা যদি তার না থাকে তাহলে তার অনেস্ট থাকতে কোনো অসুবিধা নেই। সাংবাদিকদের ক্ষেত্রেও তাই। তবে হ্যাঁ, সাংবাদিকদের ক্ষেত্রে সেলফ রেগুলেশনটা খুব বেশি প্রয়োজন। হিউম্যান রাইটস সম্পর্কে যেটা বলা হয় যে ইট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অ্যাকোয়ার্ড বাই দ্য হিউম্যানস ফর হিউম্যানিটি। মানুষটাই তাদের নিজেদের জন্য সর্বোচ্চ একটা জিনিস আবিষ্কার করেছে, এটা হলো মানবাধিকার। এবং সারা পৃথিবীতেই হিউম্যান রাইটসের ভায়োলেশনের কারণে যে পরিমাণ মৃত্যু এবং যে পরিমাণ মিজারি গভর্নমেন্ট দ্বারা তার জনগণকে হয়ে থাকে, কোনো যুদ্ধে এতটা হয়নি, মানে ফিগারটা যদি টোটাল করা হয় সেটা তো আছেই। আমাদের দেশের প্রবলেম একটাই বড় আছে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যেটাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট ফর্ম অফ হিউম্যান রাইটস ভায়োলেশন বলেছে। এবং পৃথিবীতে অনেকগুলো ঘটনাই, যেমন ইফতেখার সাহেব পাকিস্তানে যখন ছিলেন, উনি চিফ জাস্টিস ছিলেন, ওনার সামনে একটা মা একটা ছেলের ছবি নিয়ে দাঁড়িয়েছিলেন এবং উনি ওই ছবি নিয়ে তখন নির্দেশ দিলেন যে কোথায় আছে ছেলেকে খুঁজে বের করো। আলটিমেটলি সেখানে পারভেজ মোশাররফকে কিন্তু চলে যেতে হলো। ইন্ডিয়াতে জাস্টিস খান্না যখন ছিলেন তখন ইন্দিরা গান্ধীর সময় প্রচুর এরকম মিসিং কেস হচ্ছিল, তো জাস্টিস খান্না একটা ডিসেন্ডিং জাজমেন্ট দিয়ে দিলেন, ডেসপাইট দেয়ার ইজ ইমার্জেন্সি, তুমি কোনো লোককে অ্যারেস্ট করলে তার ফ্যামিলিকে জানাতে হবে, তার একটা রেকর্ড রাখতে হবে। এবং ওই রায়টা দেওয়ার দিন উনি সকালে ওনার ওয়াইফকে বললেন যে আমাকে ইন্দিরা গান্ধী আর ইন্ডিয়ার চিফ জাস্টিস বানাবে না। এবং আসলেই কয়েকদিন পর দেখা গেল ইন্দিরা গান্ধী ওনাকে আর চিফ জাস্টিস বানায় না, উনি তখন রিজাইন করেন। তো ওইটা একটা খুব সিরিয়াস ইস্যু আমাদের এখানে আসছে, যেটা গত 1918 সালে আমার মনে হয় অনেক কমে আসছে। এটাকে জিরো পর্যায়ে আনতে হবে। হ্যাঁ, 2018 সালে এটাকে জিরো পর্যায়ে নিয়ে আসতে হবে, এটার কোনো বিকল্প নাই। মিডিয়া ফ্রিডম নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটা ধারা নিয়ে আমি স্ট্রংলি সংসদে বলেছি যে কয়েকটা ধারা থাকা উচিত না। আমার ব্যক্তিগত অভিমত, হয়তোবা সংসদে এটা রিভিউ হবে কিছু কিছু ধারা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সাংবাদিকদের কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন? যে ফোর্থ পিলার অফ গভর্নমেন্ট একজন বলছে অনেক আগে, ডিসরেলি নামে একজন লোক, উনি প্রথম বলে যে ফোর্থ স্টেজ হচ্ছে এটা। উইনস্টন চার্চিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন প্রচন্ড ক্রাইসিস সিচুয়েশন, তখনও মিডিয়াকে প্রচুর ফ্রিডম দিতেন এবং মিডিয়া ইচ্ছা মতো তার বিরুদ্ধে লিখতো। তখন ওনাকে যখন বলা হল, উনি বললো না, আমরা ওয়ার্ল্ডকে দেখাতে চাই যে আমরা ক্রাইসিস পিরিয়ডেও মিডিয়া ফ্রিডম থাকতে পারি। বাট মিডিয়ার মধ্যে আপনার সেলফ রেগুলেশন, সেলফ রেস্ট্রেইন, সেলফ কনসিয়াসনেস খুব গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ দিয়ে বলি, ফ্রাঙ্কলিন রুজভেল্ট, উনি তো ক্রিপেল ছিলেন, পোলিওতে আক্রান্ত ছিলেন এবং ওনাকে কখনো উঠাতে হলে 2-3 জন মিলে উঠাতে হতো। ওনার প্রায় 10 বছর বা 20 বছরের প্রেসিডেন্ট লাইফে কোনো সাংবাদিক ওনার ওই ধরে ধরে উঠানোর ছবি তোলেনি, তুলেছে কিন্তু ছাপায়নি। সবসময় ওনাকে স্মার্টলি বসে থেকে সুন্দর অবস্থায় ওনার ছবি তুলেছে। এটা হচ্ছে সেলফ রেগুলেশন, কোনো বাধা ছিল না, কোনো আইনে বাধা ছিল না, কিন্তু ওনাকে তোলেনি। তো এইগুলো তো আমাদের এখানে নাই। তো এই সেলফ রেগুলেশনটা যদি মিডিয়া বেশি বেশি এক্সারসাইজ করতে পারে ভলান্টারিলি, তাহলে অটোমেটিক পার্লামেন্টে আইন করে তাদেরকে রেগুলেশন করা বা অন্য একটা থার্ড অর্গান দিয়ে রেগুলেশন করার গুরুত্বটা কমে যাবে। এটা সাংবাদিকদের উপলব্ধি করতে হবে। প্রেস কাউন্সিল ভালো কাজ করে আমি জানি, কিন্তু আরেকটু প্রম্পট করা উচিত। যেমন পত্রিকায় আমার বিরুদ্ধে একটা নিউজ হলো, আমি পরে যখন বললাম যে নিউজটা মিথ্যা, তারা একটা ঠিকই রিজয়েন্ডার দিবে, কিন্তু রিজয়েন্ডার দিবে শেষের পাতায়, অথবা ছাপাবে। হ্যাঁ, এটাই তো। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা দেখছি। তো সেলফ রেগুলেশন যেখানে আসবে সেখানে অবশ্যই বাইরে থেকে আর রেগুলেশনের প্রয়োজন হবে না। আর মাননীয় প্রধানমন্ত্রী একটা খুব সংলাপে ডাকছেন সবাইকে, মনে হচ্ছে খুব সম্ভবত আজকে আমি শুনলাম বিবিসিতে বা কোথাও, হয়তো আবার সংলাপ টালাপ হতে পারে। তো সেখানে সেটি ওই যে জাতীয় ঐক্য ফ্রন্ট, তারা বিশেষ করে ডক্টর কামাল হোসেন তিনি জাতীয় সংলাপের কথা বলছেন এবং তাতে করে গতকাল দেখলাম যে ওয়াদুল কাদের বলছেন যে সংলাপ হবে, আবার সংলাপ হবে। সেটা অবশ্যই পুনর্নির্বাচন বা এই ধরনের কিছু নিয়ে না, সামনে দেশটাকে কিভাবে নিয়ে যেতে হবে, কারণ দেশটাকে নিয়ে যেতে গেলে সেই সংলাপ কি আপনি মনে করছেন যে মানে আপনারা তো সংসদে বিরোধী দল, এর বাইরের বিরোধী দলগুলো অংশ নেবে কিনা? অংশ নেওয়া উচিত, মানে হোয়াট অপশন লেফট। মানে তারা যেটা বলছে যে তারা আগে সংলাপে বসছিল, সেই সংলাপ থেকে মানে কোনো দাবি তাদের আদায় হয়নি। তাদের এটা সত্য যে কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট কোনো কিছুই মানা হয়নি, এটা সত্য। তারপরেও তো সংলাপ করতে হবে। সংলাপের বিকল্প অপশনটা কি আছে? আন্দোলন, সেটা তো আরো বেশি অবনক্সিয়াস, সেটা করে সফল হওয়ার সম্ভাবনা বিরোধী দলের খুব কম, প্লাস দেশের ক্ষতি হবে।
আর একটা বিষয় তো আছেই, বেগম জিয়ার মুক্তি, যেটা এখনো আলোচনা বিষয়বস্তু হতে পারে, যেটার জন্য হলেও আমার মনে হয় আলোচনা করা উচিত, এবং যেটা আলোচনা ছাড়া শুধু শুধু বিচারিক প্রক্রিয়া হবে এমনটা হবে না। কোনো রাজনীতিবিদেরই মুক্তি কখনো শুধু শুধু বিচারিক প্রক্রিয়া হয় না, কারণ সেখানে প্রসিকিউশন সার্ভিস থাকে, তারা স্ট্রং অবজেকশন দিতে পারে। সেই প্রসিকিউশন সার্ভিসটা তো সরাসরি সরকার, মানে অ্যাটর্নি জেনারেল অফিস। বেগম জিয়ার ব্যাপারটা শুধুমাত্র বিচারিক নয়, এটি রাজনৈতিকও। কখনোই কোনো রাজনীতিবিদের মামলাই কখনো শুধু রাজনীতি মানে বিচারিক হয় না, কারণ ওখানে অ্যাটর্নি জেনারেল নিজে যদি দাঁড়ান, উনি নিশ্চয়ই সবগুলো মামলায় অবজেকশন দেন না, কিন্তু এটাতে দিচ্ছেন। সবগুলো 5 বছরের সাজাপ্রাপ্ত মামলায় অবজেকশন উনি দিচ্ছেন না, অনেক মামলাতেই উনি কন্ডন করছেন, আমরা কোর্টে দেখি, কিন্তু এটাতে দিচ্ছেন, কারণ এটা বেগম জিয়া। এটা আমি ডিসক্রিমিনেশন এটা বলবো না, এই বিষয়ে অবশ্যই সংলাপের একটা প্রয়োজন আছে। এবং শুধু তাই না, আমি মনে করি যত ক্ষুদ্র নাম্বারই হোক, বিএনপির ওত নেওয়া উচিত, সংসদে থাকা উচিত। 7 জন যদি তাদের থাকে, তাহলে বাজেট অধিবেশনে তারা 70 মিনিট সময় মিনিমাম পাবে। 8 জন হয়েছে, 8 জন হয়েছে, 8 জন হলে 80 মিনিট পাবে মিনিমাম, তাই না, মোরাললেস। এবং এই প্রেসিডেন্ট ভাষণ দেবেন, ওনার ভাষণের উপর যে বক্তব্য হবে সেখানেও ওনারা 8, 10, 80 মিনিট পাবেন। এই যে 80, 160 মিনিট, এটা কিন্তু বাদ দেওয়ার কোনো উপায় নেই, এটা স্পিকার দিতে অলমোস্ট বাধ্য। এই সুযোগটা তারা কেন হারাবে? তাদের যে বক্তব্যগুলোর বিভিন্ন অ্যাভিনিউ আছে, তারা মনে করছেন যে নির্বাচনকে তারা বলছেন যে এটা কোনো ভালো মানে কি, এটা একটা জালিয়াতি নির্বাচন, এবং এই নির্বাচনের ফলাফল তারা প্রত্যাখ্যান করছেন। তারা যদি 8 জন সংসদে যান, তাহলে তো এটা এক ধরনের বৈধতা বা স্বীকার করেই নেওয়া হলো। আমার মনে হয় এটা তাদের বৈধতা বা স্বীকৃতির উপর খুব বেশি নির্ভর করছে না, গেজেট হয়ে সেটা নির্ভর করছে না, কিন্তু তাদের তো তখন আর ওই ভয়েসটা থাকবে না, তাদের তো প্রতিবাদ করার অপশন রয়েই গেছে, ট্রাইব্যুনালে যাওয়া বা অন্য অনেক কিছু তারা করতেই পারে। তো আমার যেটা মনে হচ্ছে, তাদের একটা মানে অনেকগুলো কথা বলার জায়গার মধ্যে সংসদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে তারা অ্যাবসলিউট প্রিভিলেজড, যা ইচ্ছা তাই বলতে পারে। আমি মানে আশা করবো তারা কোনো ন্যাক্কারজনক বা খারাপ ভাষা ব্যবহার করবে না, কিন্তু তাদের বক্তব্যগুলো তারা সেখানে তুলে ধরতে পারবে। এবং তাতে যেটা হবে, দেশব্যাপী বিএনপির যে সাপোর্টাররা আছে, তারা এই বক্তব্য দেখে একটা স্পেস ক্রিয়েশন হবে, তারা এই বক্তব্য শুনবে, উৎসাহিত হবে, একটা আশার সঞ্চার হবে যে আমরা ভবিষ্যতে আবার ভোট করব, ভবিষ্যতে আবার আমাদের দল শক্তিশালী হবে। এই আশাটা প্রয়োজন। একেবারে নিরাশ হয়ে গেলে যেটা হবে, তখন যে কোনো জঙ্গিবাদটা মানে এখানে মাথাচাড়া নিলে সেই জঙ্গিবাদ জনপ্রিয়তা পেতে পারে। রাজনীতি মানেই হচ্ছে এই হোপটা দিয়ে রাখা। কিন্তু সেটা তো একাডেমিকদের অনেকেই বলে থাকেন যে আপনি যদি এদেরকে পলিটিক্যাল স্পেস না দেন, তাহলে ওই র্যাডিক্যালিস্টরা এটা অটোমেটিক্যালি পৃথিবীর সব দেশে তাই হচ্ছে আর কি। তো সেটা তো একটা আছেই, প্লাস জামাত সহ বিভিন্ন ইস্যুতে তো সর্বদলীয় একটা ঐক্যমত্যের প্রয়োজন আছে। আপনি যদি জামাতকে এখানে রাজনীতি বন্ধ করতে চান, সেটা তো একটা ঐক্যমতের ভিত্তিতে করতে হবে। বড় একটি দল যদি শেল্টার দিয়ে দেয়, তাহলে তো জামাত টিকে থাকবে। মিস্টার নজরুল ইসলাম বাবু, অনেকগুলো প্রসঙ্গ হচ্ছে যে সংলাপ আরো একবার, এবং সেই সংলাপ থেকে এবং ওই যে বেগম জিয়ার মুক্তির প্রসঙ্গটা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি নিয়ে আসলেন, যে এটি এটি একটা বিচারিক আইনি দিক আছে, কিন্তু এটি রাজনৈতিক দিকও আছে, সেটি অস্বীকার করবার কোনো সুযোগ নেই। না, ব্যারিস্টার সাহেব যেটা বললেন যে রাজনৈতিক নেতাদের বিচার কার্যটা শুধু ওই কোর্ট থেকে বিবেচনা করলেই হয় না, এই বিষয়টি তো সারা ওয়ার্ল্ডের রাষ্ট্রনায়কদের কথা চিন্তা করলে, এই জাতীয় নেতাদের কথা চিন্তা করলে, আন্তর্জাতিক বিশ্বে এটাই প্রমাণিত হয়। তবে যে দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হবে, এই ধরনের ঘটনায় কিন্তু আবার এই রাজনৈতিক নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হয়, এটাও কিন্তু বাস্তবতা। খুব দ্রুত ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, এই ইতিহাসও কিন্তু অন্যায়ভাবেও ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, সেটিও তো হয় না। রাজনৈতিক বিবেচনা থেকে, রাজনৈতিক বিবেচনা বোধ থেকে শাস্তিগুলি এভাবেই হয়, ইজি আউটগোয়িং আমরা খুব সহজে দেখি না। সেই জন্য আমি মনে করি যে হ্যাঁ, এই সর্বসাকল্যের সংলাপে আলোচনায় যদি বয়োজ্যেষ্ঠর বিবেচনা করে, বিভিন্ন দিক বিবেচনা করে করতেই পারেন, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ তো সবসময় সংলাপের পক্ষে, আর সংলাপ আমার পক্ষে যেতে হবে ফলাফল, বিষয়টি এরকম ভাবলে কিন্তু সংলাপ করা সম্ভব না। সংলাপে আলোচনা হবে, সংলাপে যখন আপনারা সরকার পক্ষ, আপনাদের তো মানে তারা তো অপোজিশন দীর্ঘদিন ধরে, তো তাদের কিছু দাবি বা চাওয়া আছে, আর দেয়ার ক্ষমতা আপনাদের হাতে। তো তারা বলছেন যে আগের সংলাপে, যেটি ব্যারিস্টার শামীম নিজেও বলছেন, যে আসলে তারা কিছুই পায়নি,
মানে আগের সংলাপটিতে এটি আমার বক্তব্য না, ব্যারিস্টার শামীম পাটোয়ারী বলেছেন জাতীয় সংসদের বিরোধী দলের সংসদ সদস্য বললেন এই কারণে যে এটা বললে ওনারা আসন সংখ্যা আরো বেশি পেতে পারেন, এই ভাবনা চিন্তা থেকে মানে এখনো দুই একটা আসন বাড়ানোর সুযোগ আছে, সেই দিক বিবেচনা করে উনি বললেন। আসলে বাস্তবতা হলো সংলাপে সবকিছু পেয়েছেন বিদায়ী কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সর্বদলীয় একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে, এটা তো সংলাপেরই ফসল। সংলাপ কখনো ব্যর্থ হয় না। সংলাপ না, নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচন তো ওনারা বলছেন যে এই নির্বাচন তো আসলে এখন যেটা বলছেন সেটা হলো ফলাফল তারা প্রত্যাখ্যান করছে এবং তারা দ্রুততার সঙ্গে, ডক্টর কামাল হোসেন, বিএনপি, তারা দ্রুততার সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। না, কথাটা ঠিকই বলেছেন যে এই ফলাফল ওনারা মানেন না। কিভাবে মানবেন? ওনাদের পক্ষে তো আসেননি। আমি তো আগেই বলেছি, যদি সংলাপের ফলাফলটা এরকম চায় আমার পক্ষে আসতে হবে, তাহলে সেই সংলাপ পরবর্তীতে অসার হয়ে যায়, যে এর মতো আর কি, নির্বাচনের পূর্বের সংলাপ আর এখনকার সংলাপ। এখন আমি যেটা বলবো যে ডক্টর কামাল হোসেন তো এমন কথা বলেছেন যে আমি জানতাম না যে জামাত ইসলাম এই ইলেকশন করছে, জানলে আমি এই ঐক্যে থাকতাম না। তো এরকম একটা বক্তব্য নির্বাচন চলাকালীন সময়ে যখন রাখেন, তখন কিন্তু এই নির্বাচনের ফলাফল পক্ষে আসার আর কোনো সুযোগ থাকে না। এইটার জন্য কিন্তু দায়ী সরকার নয়, এটার জন্য দায়ী কিন্তু সংলাপ নয়। এই ধরনের সংলাপ যদি আপনি আশা করেন যে রেজাল্ট আমার পক্ষে চাই, তাইলে আগে বলে নিতে হবে সংলাপ যাই হোক আমার দাবি হলো এই। আপনি দেখুন যে একটা নির্বাচন হচ্ছে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে যদি একটা দলের প্রধান যার মুখাপেক্ষী হয়ে নির্বাচন করছে 20 দল, উনি যদি বলেন যে জামাত নির্বাচন করছে এটা আমি জানতাম না, তাহলে আমি দায়িত্ব নিতাম না, ওই দিনের পর তো সচেতন মানুষকে ভোট দেওয়ার কোনো কারণ নেই। সেই কারণেই কিন্তু আজকে এই রেজাল্টটা তারা মেনে নিতে পারছে না, যে আসলেই তো যে রেজাল্ট বাংলাদেশের মানুষ দিয়েছেন, এই রেজাল্ট তো একটা দল মেনে নিতে পারে না, এটা স্বাভাবিক। কিন্তু দল যখন বুঝতে পারবেন ভুলটা কোথায়, তখন কিন্তু মেনে নিতে বাধ্য। আজকে কিন্তু বলছে যে আমাদের ভুলগুলি কোথায়, আমরা ত্রুটিগুলি কোথায় খুঁজে বের করছি। এইটাই কিন্তু সফলতা বিএনপির, যে নির্বাচনে এসে দেখলেন যে আসলেই তাদের অবস্থানটা কোথায়। এই যে ভাবতে শুরু করেছেন, এখন অন্তত পক্ষে আমি বলবো মুসলিম লীগ হবে না আর কি পার্টিটা, যদি এই 8 জন যদি সংসদে যান, শপথ নেন এবং সংসদে কথা বলেন। এই মাননীয় সংসদ সদস্য শামীম ভাই যেটা বললেন যে 80 মিনিট সময় তো পাবে, 80 মিনিট আরো অনেক বেশি পাবে, অনেক বেশি পাবে, কিন্তু ওনারা কথা বলতে পারবেন। ওনাদের আলোচ্য সূচি যাই হোক না কেন, পার্লামেন্টে আলোচনা করলে জাতি এটা তো গ্রহণ করবে, ভালো মন্দের দিক বিবেচনা করতে পারবে। এখন প্রত্যাখ্যান করলাম, এটা তো সহজ একটা শব্দ, প্রত্যাখ্যান করলাম। এত বড় একটা ইলেকশন হলো, এত খরচ করে ইলেকশন হলো, ইলেকশনের পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা এজেন্ট দিয়েছে, নির্বাচন করেছে। আমি কিন্তু একটা কথা খুব মিডিয়ার সামনে সরাসরি বলতে চাই, মানে কেন এই প্রশ্নের উদ্ভব হয় যে নির্বাচনটা ভালো হয় নাই, নির্বাচনটা গ্রহণ করতে পারছে না, কেন এটা বলা হয়? এটার একটা মানে এই 2 ডিক্লারেশন আমি আপনাকে দিতে চাই, আপনি যদি আমাকে সাহস দেন। যেখানে বিএনপির এজেন্ট দেওয়ার সাহস নেই, যেখানে বিএনপির প্রার্থীরা এলাকায় যাবেন আর্মিদের উপর নির্ভর করে কাজ করতে, তাদের আবার নির্বাচনটা কিসে? তারা রেজাল্টটা কোত্থেকে চায়? আমরা তো এদেশে জন্মগ্রহণ করেছি, এখানে ছাত্র রাজনীতি করেছি, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা আন্দোলন করেছি, প্রশাসন, পুলিশ, এদেশের পুলিশ প্রশাসন সব ব্যবহার করা হয়েছে, এটি তাদের বক্তব্য। ইম্পোর্টেড পুলিশ প্রশাসন নিশ্চয়ই না, এদেশের সন্তান, এদেশের সন্তান। কিন্তু যারা এই প্রশাসন দেখছেন, সিভিল প্রশাসন দেখছেন, তারা কিন্তু এদেশ থেকে লেখাপড়া করে এখানে চাকরি করছেন, এই বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকাই তাদের বেতন হচ্ছে। তারা যখন দেখেন যে একটা দলের পক্ষে কেউ নেই, ওনারা কি করবেন? কাকে আটক করবেন? কাকে ভোট দেওয়া থেকে বিরত রাখবেন? বিষয়গুলি তো জিলুর ভাই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি শুধু এই আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করে এই কথা বলেন, ওনাদেরকে বলবো ভুলটা কিন্তু ওনাদের মাঝে, সরকারের না। সরকার তো সরকারে থাকতে চায়, জননেত্রী শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায়, ক্ষমতা শুধু যেতে চায় তা না, বাংলাদেশের মানুষের
রাষ্ট্রীয় সকল অধিকার দিয়ে তারা এই রাষ্ট্র পরিচালনা করতে চায়, এটা তো আমাদের প্রত্যাশা, এটা তো আমাদেরও চিন্তা চেতনার বহিঃপ্রকাশ। সুতরাং আমরা তো জিততে চাইবই, ব্যারিস্টার শামীম সাহেবরা তো জিততে চাইবেনই, কিন্তু ওনারা কি হারতে চান? ওনারাও জিততে চান। জিততে চাইলে দেশের জনগণের সাথে তার সম্পৃক্ততা বাড়াতে হবে। এবং আমি পরিষ্কার বলি, জনগণ সাথে থাকলে পুলিশ প্রশাসন বলেন, সিভিল প্রশাসন বলেন, আর্মি প্রশাসন বলেন, কেউ কিছু না। ওনারা যায় যখন দেখেন কেন্দ্রে কেউ নাই বিএনপির, আর বিএনপির থাকবে কিভাবে? বিএনপির নেতাদের সাথে কর্মীদের কোনো সম্পর্ক নেই। ওরা বলে যে অনেক ওদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা বাড়িছাড়া করে দেয় আপনি পুলিশ। বলেন, আমি আপনাকে বলি যে মামলা, মানে এগুলো তো আমি নতুন বলছি না, আপনি শুনেছেন তো। হ্যাঁ আমি তাদের জানি, আমি বক্তব্যগুলো। ওনারা এই যে সব অসার কথাগুলি বলেন, এই কথাগুলোকে এক কথায় আমি বলতে পারি সভ্যতার বাইরে যে অসভ্যতার বহিঃপ্রকাশ। ওনাদের দলকে শক্তিশালী করতে হবে, পরিষ্কার। আমরা দেখেছি যে আমরা যখন নির্বাচনে খারাপ করেছিলাম 2001-এ, সেখানে ষড়যন্ত্র ছিল, অনেক কিছু ছিল। আমার নেত্রী কিন্তু দিন রাত পরিশ্রম করে দলকে পুনর্গঠন করে আরেকটি নির্বাচনে জয়লাভ করেছে। সুতরাং আমি মনে করি আজকে যারা নির্বাচনে হেরে গিয়েছেন, এটাকে তারা সাহস সঞ্চার করে মোকাবেলা করতে হবে। দেশের মানুষ যদি বুঝতে পারেন সরকারের পরিচালনায় ব্যর্থতা রয়েছে, নিশ্চয়ই একটা প্ল্যাটফর্ম খুঁজবেন, সেই প্ল্যাটফর্মে তারা যাবেন, এটাই আমি মনে করি। সুতরাং ওনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, জয়লাভের সংখ্যা যতই হোক ওনারা মত নিয়ে পার্লামেন্টে আসবেন, দেশের কাজে ভূমিকা রাখবেন। একটা দলের কাজ কি? ক্ষমতা শুধু শুধু তো ক্ষমতা না, 21 বছর বঙ্গবন্ধুর কন্যা তো ভ্যানগার্ডের মতো এদেশের রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন, মানুষের অধিকারের কথা বলেছেন, মানুষের সাহস জুগিয়েছেন, বঙ্গবন্ধুর হত্যার কথা বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্রদের বিরুদ্ধে সুশাসন কায়েমের লক্ষ্যে কাজ করেছেন। সবই তো বাস্তবায়ন হয়েছে। জি, ব্যারিস্টার শামীম, নির্বাচনকে ঘিরে অনেক রকমের প্রশ্ন, বিশেষ করে বিএনপি এবং তার মিত্ররা তুলছে এবং বলছে, এবং এর বাইরেও বাম গণতান্ত্রিক জোট তারাও এটিকে প্রহসনের নির্বাচন বলেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে পশ্চিমা গণমাধ্যম থেকেও কথা বলা হচ্ছে, এবং পশ্চিমের দেশগুলোর বক্তব্য, মানে সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে যেসব বক্তব্য, সেখানেও নির্বাচনকে ঘিরে কিছু কিছু প্রশ্ন আছে। যদিও আমরা জানি যে ভারত, রাশিয়া, চায়না তারা খুব দ্রুততার সঙ্গে সরকারকে অভিনন্দন জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সব মিলে মানে আপনি নিজে একজন প্রার্থী ছিলেন, আপনার দল সংসদে এখন বিরোধী দল, যদিও আপনারা আওয়ামী লীগের সঙ্গেই নির্বাচন করেছেন একসঙ্গে, কিন্তু প্রশ্ন তোলার কি কোনো সুযোগ আছে নির্বাচনকে ঘিরে? প্রথম হচ্ছে, নির্বাচন তো যে কোনো নির্বাচনকে নিয়েই প্রশ্ন তোলার সুযোগ থাকে। নির্বাচন আমি বলছি যে মাত্রায় একটা বিশাল যজ্ঞ, 40,000 সেন্টারে ভোট হয়, 7-8 কোটি 10 কোটি ভোটার প্রায়। যে অভিযোগগুলো উঠেছে এগুলো সবই যে ফেলে দেওয়ার মতো এমনটা না। বাট আপনি যদি এর ইমিডিয়েট পাস্ট ইলেকশনটা দেখেন, 5 জানুয়ারি ইলেকশন, যেখানে ভোটার উপস্থিতি ছিল অ্যাডমিটেডলি 20%, কারণ 154 সেখানে তো অংশ মানে ছিল না, অংশগ্রহণই ছিল না অনেক দলের। প্রথম জিনিসটা হচ্ছে ইলেকশনটা অংশগ্রহণমূলক হয়েছে। তাহলে ইলেকশন ফেয়ার হওয়ার যে একটা ক্রাইটেরিয়া, এটা কিন্তু এই ইলেকশনটা অটোমেটিক ফুলফিল হয়ে গেছে। ইলেকশনের ক্ষেত্রে বিএনপি, আমি মানে একই কথা সব টকশোতে বলা হচ্ছে, তারপরও বলি, বিএনপি আরো ভালো রেজাল্ট করবে, এটা আমি আশা করেছিলাম। আরো বেশি এমপি হতে হবে এমনটা না, কিন্তু পার্সেন্টেজ অফ ভোটটা বিএনপির আরো বেশি থাকবে, এটা আমি ন্যাচারালি এক্সপেক্ট করেছি। 3 to 5 নেমে এসেছে। এক্স্যাক্টলি, সেটা কখনোই এক্সপেক্টেড না। জামানত হারাবে বিএনপির বর্ষিয়ান নেতারা, এটা কখনো হওয়ার কথা না। কেন হলো এবং কেন সেখানে ঘটনাবিহীনভাবে হয়ে গেল, অর্থাৎ কেউ বাধাও দিল না, ধরে নিচ্ছে অভিযোগগুলো সত্য? এর কারণ হচ্ছে, আমি কয়েকটা টকশোতেই বলেছি, বিএনপি নির্ভর করছিল বৈদেশিক শক্তির উপরে, একটা দৈব কোনো কিছুর উপরে। বিএনপি অপেক্ষা করছিল সেনাবাহিনী আসার সাথে সাথে হয়তো বা সেনাবাহিনী এসে আওয়ামী লীগের লোকজনকে পিটানো শুরু করবে, আমরা সাহস পেয়ে যাব। 2001 সালের একটা মডেল তাদের মাথায় ঘুরছিল, এবং ভোটের দুদিন আগে তারা কনফার্ম হয়ে গেছে সরকার পরিবর্তন হচ্ছে না। যেহেতু সরকার পরিবর্তন হচ্ছে না, আমরা ঝুঁকি নিব না। আমার এমপিশিপ পেলাম, না পেলে না পেলাম, আমার এমপিকে এমপি বানালাম না বানালাম, যেহেতু সরকার থেকে যাচ্ছে, আমি ঝুঁকি নিয়ে 5 বছরে এই দায়টা নিতে পারবো না। মোস্ট অফ দ্য কেসে, এর বাইরে আরো অনেক কিছু থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসে এই জন্যই বিএনপির আজকে এই অবস্থাটা হয়েছে। বাট যেখানে যেখানে বিএনপির লোকটা সিরিয়াস ফাইট দিয়েছে, হারুক জিতুক, তারা সেখানে অনেক ভালো ভোট পেয়েছে। আমার নিজের আসনে জামাতের প্রার্থী 67,000 ভোট পেয়েছে। পাশের আসনে টিপু মুন্সি সাহেব বাণিজ্য মন্ত্রী হলেন, ওখানে বিএনপি 1,03,000 ভোট পেয়েছে। গাইবান্ধা সদরে বিএনপির প্রার্থী 63,000 ভোট পেয়েছে।
আবার নোয়াখালী, কুমিল্লা, বগুড়ার মতো বিশাল বিশাল বিএনপি বেল্টে 3000, 4000, 5000, 7000 ভোট কি করে সম্ভব? না আওয়ামী লীগ একা চাইলেও কিন্তু এটা সম্ভব না যে বিএনপিকে 7000 ভোটে নামিয়ে দিবে। এটা বিএনপি এবং আওয়ামী লীগ মিলে চাইলে সম্ভব। তো এটার দায় বিএনপিরও কিছুটা আছে। বাট অন দ্য আদার হ্যান্ড আমি এটা বলবো, দেখুন 5 জানুয়ারি ইলেকশনের পরে কিন্তু অনেক দিন মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ সফর করেননি। অনেক দিন কোনো দেশ কিন্তু এ বিষয়ে খুব সাইলেন্ট রোল প্লে করেছে, অনেক দিন পর্যন্ত 1-1.5 বছর পর্যন্ত একটা আইস ব্রেকিং টাইম ছিল। এবং অনেক দিন পর্যন্ত 5 জানুয়ারি পরে অনেক এমপি এলাকায় যাননি বা 1 বছরের এলাকায় কম গেছে। এবারের ভোটের পরে কিন্তু আপনি রিয়াকশনটা দেখেন, খুব দ্রুত বিদেশের অনেকগুলো রাষ্ট্রই ভালো জানাচ্ছে, অবশ্য কিছু কিছু রাষ্ট্র খুব দ্রুত জানাচ্ছে। এটা আমার কাছে আবার প্রশ্নবোধক যে এত দ্রুত জানাচ্ছে কেন। আবার এমপিরা ছুটে যাচ্ছে। আপনি গত সপ্তাহে কোনো এমপি ঢাকায় ছিল না, ডকশোতে বেশিরভাগ জায়গাতে এমপিদেরকে পাওয়া যাচ্ছিল না। আর এই নির্বাচনটা আগের নির্বাচন থেকে অবশ্যই ব্যতিক্রম। কতটা ব্যতিক্রম হয়েছে, কতটা উন্নত হয়েছে, এটার একটা ভ্যারি আপনি বলতে পারেন। গণতন্ত্রের দরজা একবারে কখনো খোলে না, একবারে কখনো বন্ধ হয় না, বন্ধ হয় আস্তে আস্তে, এটা উন্মোচনও হয় আস্তে আস্তে। বিএনপি আরো অনেক আসন পাওয়া উচিত ছিল এবং আমি মনে করি আরো অনেক বেশি আসন পেলে সংসদটা প্রাণবন্ত হতো। তো সেটা যখন হয়নি, যে কটা আসন আছে সে কটা দিয়েও তারা সংসদকে প্রাণবন্ত রাখতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে সংসদ প্রাণবন্ত হওয়া তো অনেকটা বিরোধী দলের উপরে নির্ভর করে এবং সেখানে আমরা বিএনপি আসুক কিংবা না আসুক, আসলে হয়তো একরকম চেয়ার হবে, না আসলে আরেক রকম হবে, সেটি তাদেরও একটা রাজনৈতিক বিবেচনা, তাদেরও হিসাব নিকেশ আছে। কিন্তু এখন স্বীকৃত বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি। স্পিকার হোসেন মোহাম্মদ এরশাদকে বিরোধী দলের নেতা স্বীকৃতি দিয়েছেন। প্রশ্ন হচ্ছে যে জাতীয় পার্টি আসলেই বিরোধী দলের ভূমিকা পালন করবে কিনা, কারণ জাতীয় পার্টিকে ঘিরে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করে নির্বাচন করেছে, তারপরে সেখান থেকে আমরা দেখলাম যে তারা সরকারে থাকবে না বিরোধী দলে থাকবে, সেটি নিয়ে অনেক মতদ্বৈততা, মতভিন্নতা, অনেকেই মন্ত্রী হতে চেয়েছেন, সেটিও প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে। এমনটাও আমরা দেখেছি যে জাতীয় পার্টির পক্ষ থেকে এটিও বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর কাছে আমরা সিদ্ধান্তের ভার ছেড়ে দিই যে আমরা কি সরকারে থাকব না বিরোধী দলে থাকব, নাকি আমরা গতবারের মতো সরকারেও থাকব বিরোধী দলেও থাকব। সো জনগণের ভেতর থেকে জাতীয় পার্টিকে নিয়ে সন্দেহ করবার, সংশয় বা জাতীয় পার্টির উপর আস্থা রাখবার, অন্তত এই বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে আর কি। মানে বিদ্যমান মানে আপনি এখন আমাদেরকে এই প্রশ্নের উত্তর কি দিবেন বা কিভাবে আশ্বস্ত করবেন বা আদৌ আশ্বস্ত করবেন কিনা, বা এটাই বলবেন কিনা যে আমরা মন্ত্রী না হই, আমরা হয়তো আগের মতোই থাকবো, আমরা বিরোধী দলে বসবো, সরকারের সঙ্গে একটা সখ্যতার ভিত্তিতেই চলবো। না না, সরকারের সাথে সুসম্পর্ক বা ওয়ার্কেবল সম্পর্কে কোনো সমস্যা নেই, ওয়ার্কেবল রিলেশন থাকতে তো কোনো বাধা নেই, থাকবেই, থাকাই উচিত। আমরা একসাথে ইলেকশন করেছি, যেমন আমার আসলে নৌকার কোনো প্রার্থী ছিল না, এটা সত্য। এখন আমরা বিরোধী দলের আসনে অপোজিট লেফট সাইডে বসবো, মুখোমুখি আর কি সরকারের দলের। এবং আমাদেরকে বিরোধী দল হওয়ার ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি সরকারের একটা ডিজায়ার আছে। কারণ কি, যদি আমরা সরকারের সাথে সেখানেই তো প্রশ্ন, সরকারের ডিজায়ার থাকতে হবে আপনাকে হতে হলে, তাহলে তো এটা ব্যাখ্যা করছি, এটা তো একটা সন্দেহজনক। ধরে নেন আমরা চাচ্ছি আমরা সরকারের সাথে থাকবো, আমাদের 10টা মন্ত্রী দেওয়া হোক, মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী দিবেন কিনা এটা তো তার অ্যাবসলিউট প্রিভিলেজ। কারণ আমরা তো যেটা বুঝতে পারছি যে প্রধানমন্ত্রী চাইছেন বিরোধী দল আরো বাড়ুক। উনি যদি কাউকে মন্ত্রী না দেয়, আমরা চাইলেও তো সরকারের সাথে থাকতে পারবো না, রাইট সাইডে বসতে পারবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন বিরোধী দল হচ্ছি, আমাদেরকে কি কোনো মেসেজ দেওয়া হচ্ছে যে আপনারা বিরোধী দল হবেন কিন্তু কোনো কথা বলবেন না, চুপচাপ থাকবেন, সমালোচনা? আমার মনে হয় না। টোটাল মেসেজটা রিভার্স। প্রচুর সমালোচনা করেন, সরকার সমালোচনা চাচ্ছে, সরকার সমালোচনার জন্য একটা শক্তিশালী বিরোধী দল প্রয়োজন অনুভব করছে এবং এটা একটা খুব ভালো ইঙ্গিত। গতবারের সংসদে আপনি দেখবেন যারা যারা আমরা প্রোটেস্ট করতাম বেশি, আমি ওয়ান অফ দেম ডেফিনেটলি, আমি কিন্তু এমপি হয়ে এবার চলে আসছি মহাজনের প্রার্থী হিসাবে। সো প্রোটেস্ট করার কারণে পানিশমেন্ট হয়েছে এমন কিন্তু কোনো নজির নাই। আদারওয়ের আইন বরঞ্চ বেশি, মানে যারা যারা জাতীয় পার্টির যারা অতিমাত্রায় আওয়ামী লীগ হয়ে গেছে, বরঞ্চ তারাই দেখা গেছে কয়েকজন ছিটকে পড়েছে। ফার্স্ট হচ্ছে সংসদে মাননীয় স্পিকারের উপর নির্ভর করবে বিরোধী দল কতটা রোল প্লে করতে পারবে। দ্বিতীয় হচ্ছে সরকার বিরোধী দলের সমালোচনা সহ্য করতে পারছে কিনা। এখন এখানে একটা ব্যাপার আছে, আমরা যারা এমপি হয়ে আছি আমাদের এলাকায় প্রচুর কাজ করতে হবে, এলাকায় কাজ করতে না পারলে আমাদের এমপি হওয়ার কোনো মানে হয় না। এখন সমালোচনা করার কারণে যদি মন্ত্রীরা আমাদের এলাকার কাজ স্লো করে দেন, না করেন,
তখন আমরা আবার সমালোচনা করতে ডিসকারেজ ফিল করে ফেলবো। এটা আবার মাননীয় প্রধানমন্ত্রীকে এবং স্পিকার মহোদয়কে দেখতে হবে। আপনি সংসদে বলবেন যে আমি বিরোধিতা করেছি বললে আমাকে মন্ত্রী এই কাজ দিচ্ছে না, এই সুবিধা দিচ্ছে হ্যাঁ, না, এটা এই তো বলাই প্রজেক্ট যায়, দিচ্ছে না, অবশ্যই সেটা বলা যায়। বলবেন, জাতি জানবে। হ্যাঁ, জাতি জানবে, হ্যাঁ জাতিকে জানাতে পারবো, কিন্তু ভোটাররা ভোট দেবে কিনা এটা একটা বিষয় আছে। আমাদের আলটিমেটলি তো ভোটারকে তুষ্ট করতে হবে। সো এখানে একটা ব্যাপার যেটা আমি একটা টক শোতে বলেছিলাম, যে ডেমোক্রেটিক্যালি এখন আওয়ামী লীগের সামনে একটা ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে তারা অপোজিশনকে সহ্য করা। এবং এখানে মনস্তাত্ত্বিকভাবে আওয়ামী লীগ অপোজিশন সহ্য করতে পারতো না। আমরা আগের আওয়ামী লীগ যদি বলি, তো এটার পিছনে কারণও ছিল, কারণ এর আগে বিএনপি যারা আসতো তারা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত লাইফ নিয়ে মিথ্যাচার করেছে, বঙ্গবন্ধুর লাইফ নিয়ে মিথ্যাচার করেছে, বঙ্গবন্ধুর পারিবারিক জীবন নিয়ে মিথ্যাচার করেছে, সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল, কোনো প্রয়োজন ছিল না। তো সেই জিনিসগুলোর কারণে ন্যাচারালি তো সংসদের পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এখন আমরা যে বিরোধিতাগুলো করব, আইনের বিরোধিতা এবং উন্নয়নের গঠনমূলক বিরোধিতা, সরকারের পলিসির বিরোধিতা, এবং সেটা বস্তুনিষ্ঠভাবেই আমরা করব। এবং আমরা খুবই উৎসাহিত হবে যদি দেখি আমাদের বিরোধিতাগুলো গ্রহণ হয়। আর আমাদের বিরোধিতাগুলো যদি জাস্ট বিরোধিতা করে গেলাম, কোনো কাজ আসলো না, তাহলে একটা পর্যায়ে উৎসাহিত হারাবে। আমি আপনাকে দ্যাটটুইন করতে বলতে পারি, আমি আজকে এরশাদ স্যারের সাথেও কথা বলে আসছিলাম। আপনার নিজের ভাবনা না, এটা পার্টির ভাবনা, পার্টি থেকে বলছি। সবাইকে এই বিষয়ে হ্যাঁ, একমত? হ্যাঁ, কারণ সবাই আমরা দেখলাম যখন মন্ত্রী করা হবে না বা হোসেন মোহাম্মদ এরশাদ সিদ্ধান্ত নিলেন যে না একেবারে পুরো বিরোধী দলে বসবেন, আপনার অনেক সংসদ সদস্যের মধ্যে মানে চরম হতাশার চিত্র দেখলাম। এটা আমি মনে করি এখানেই তারুণ্য নির্ভর রাজনীতি প্রয়োজন। কিছু কিছু লোক ভাবছে এর পরের বার আমি এমপি হতে পারবো কিনা আমি জানি না, আমার শরীর পারমিট করবে কিনা, বয়স পারমিট করবে কিনা, আমি মন্ত্রী হতে পারলাম না। আবার কেউ কেউ ভাবছে আমার এই বয়স আছে, আমি আরো অনেকবার এমপি হব, পরে মন্ত্রী হব, এটা একটা অপরচুনিটি। আমি আজকে একটু এরশাদ স্যারের সাথে আলাপ করছিলাম যে আপনি পৃথিবীর মধ্যে একমাত্র রাজনীতিবিদ যিনি ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন, দেন চিফ অফ স্টাফ হলেন, দেন সিএমএলএ হলেন, দেন ইলেক্টেড এমপি হলেন, দেন ইলেক্টেড প্রেসিডেন্ট হলেন, দেন আবার কারা নির্যাতিত ইলেক্টেড এমপি হলেন, এবং দীর্ঘদিন পর আপনি ইলেক্টেড একটা গভর্নমেন্টের, একটা পার্লামেন্টের লিডার অফ দ্য অপোজিশন হলেন। পৃথিবীর ইতিহাসে আর কোনো রাজনীতিবিদ এতগুলো পদ হোল্ড করেনি। আপনার 86 ইলেকশন নিয়ে কেউ কথা বলতে পারে, আওয়ামী লীগও বলতে পারে, আওয়ামী লীগ বলবে না, বিএনপি বলবে। 88 নিয়ে আওয়ামী লীগ বিএনপি বলতে পারে, এই ইলেকশন নিয়ে তো আওয়ামী লীগ কিছু বলতে পারবে না। সো বেসিক্যালি আপনার একটা বিশাল অ্যাচিভমেন্ট, 18 কোটি লোকের বিরোধী দল হওয়ার যে গৌরবটা জাতীয় পার্টি পেয়েছে, এইটা জাতীয় পার্টি পুরোটাই কাজে লাগাবে। এবং সমালোচনার ক্ষেত্রে আমার হাতে কোন অবস্থাতেই জাতীয় পার্টি ছাড় দিবে না। নজরুল ইসলাম বাবু, আমরা চাই একটা শক্তিশালী বিরোধী দল, ছায়া সরকার, যারা সরকারের ভুল ত্রুটি উপস্থাপন করবে এবং সমস্যার সমাধানে, সংকট উত্তরণে ভূমিকা রাখবে। এমন একটা দল চাওয়াই তো ডেমোক্রেসির পুরোপুরি ডেফিনিশনটা খুঁজে পাওয়া যায়, তাই না? আমি আশা করছি জাতীয় পার্টি সেই জায়গায় ভূমিকা রাখবে। মানে কিন্তু সেটি জাতীয় পার্টিকে যেভাবে আমরা দেখি তাতে কি আস্থা রাখা যায়? আমি তো মনে করি যে আসলে শামীম ভাই কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন আপনাকে, যে হোসেন মোহাম্মদ এরশাদকে বাংলাদেশের মানুষ দিয়েছেন আর নিয়েছেন, তিনি কিন্তু সব কিছুই পেয়েছেন। এখন ওনাকে যদি আল্লাহ সুস্থ রাখেন, উনি তো ভালো সংসদে যে কয়বার বক্তব্য দিয়েছেন, যে কতবারই কথা বলেছেন, সব কিন্তু এই কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার মতোই কথা বলেছেন। এমনিতে নজরুল ইসলাম বাবু, যদি একটু আমরা একবারে শেষ প্রান্তে আমি আপনার কাছে একটু শুনতে চাই যে এই যে একচেটিয়া একচ্ছত্র ক্ষমতা আপনাদের, মানে 2014 তো একরকম, তার চাইতে এবার আরও বাড়লো, তো সব মিলিয়ে চ্যালেঞ্জ কি আসলে? কারণ জাতীয় পার্টি বিরোধিতা করবে, কতটা করবে করবে না সেগুলো নিয়ে প্রশ্ন আছে। বিএনপি সংসদের বাইরে তার শক্তি আছে কি নেই, দৃশ্যত কিছুই নেই। সব মিলিয়ে এই যে নিজের সঙ্গে নিজের লড়াই, নিজের ছায়ার সঙ্গে লড়াই, বা এরকম ক্ষমতা থাকলে যে একটা স্বেচ্ছাচারী হয়ে ওঠা, যদিও বিরোধীরা নানা রকমের এখন আয়কতন্ত্র এটা সেটা অভিযোগ করছে, আমি সেদিকে নাই যদি যাই, কিন্তু আমি নিজেদের মধ্যেই থাকে মানুষ, সবকিছু একা পেলে তার মধ্যে এক ধরনের অহংকার তৈরি হয়, তার মধ্যে একটা বেপরোয়া ভাব তৈরি হয়। আপনার বক্তব্যের সাথে আমি একমত পোষণ না করে বলবো না, আমার বক্তব্যের সঙ্গে তো একমত পোষণ করতে হবে না, পোষণ না করে বলবো বিষয়টি এরকম যে বাংলাদেশ দীর্ঘ স্বাধীনতার পর থেকে শুধু এই সাহস, যুদ্ধ, আন্দোলন, সংগ্রাম, ডেমোক্রেসির কথা বলে মানুষের অধিকার বঞ্চিত করা ছাড়া আর কিছুই আমরা পাইনি। আমরা দেখেছি যে এটা কিন্তু শক্তিশালী সরকারি দল হওয়ার জন্য নয়, আমরা খুব দ্রুত সময়ে বাংলাদেশের উন্নয়নকে জনগণের ধার প্রান্তে পৌঁছিয়ে দেওয়ার জন্য এখন সাহসী নেতৃত্ব এবং পদক্ষেপ দরকার, যেটা বাংলাদেশের মানুষ খুঁজে পেয়েছে
এখন আমি মনে করি সেই শক্তিটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে পুনর্গঠনে ভূমিকা রাখতে হবে। সেই ক্ষেত্রে বিরোধী দল বলেন আর জনগণ বলেন, আমরা একাকার হয়ে একসাথে কাজ করে ডেভেলপমেন্টটা সর্বপ্রথম দিতে চাই। না খাওয়া মানুষগুলিকে খাদ্যের নিশ্চয়তা দিতে চাই, সুস্বাস্থ্যের অধিকার বাংলাদেশের প্রতিটি নাগরিককে দিতে চাই, স্বাস্থ্য, শিক্ষা এবং অধিকার এই তিনটাকে একত্রিতকরণ করে সুন্দর একটি সুশাসনও চায় মানুষ। সুশাসন আছে বলেই কিন্তু এগিয়ে যাচ্ছে। যেখানে সুশাসন নেই সেখানে কোনো প্রকার সন্তুষ্টতা আপনি খুঁজে পাবেন না। এখন আপনি যদি বলেন মানুষের মধ্যে অসন্তুষ্ট হয়েছে, তাহলে মানুষ কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করতেন। আপনি যদি বলেন বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, তাহলে আমি কিন্তু বলেছি যে প্রত্যেকটি মানুষ কথা বলার অধিকার রয়েছে এবং বলছেন। সর্বক্ষেত্রে বিবেচনা করে দেখা যায় যে আসলে বাংলাদেশের মানুষ এখন আর বাড়াবাড়ি পছন্দ করেন না। বাংলাদেশের মানুষ চায় সবাই মিলেমিশে সুন্দর একটি সরকার প্রতিষ্ঠায় একত্রিত হয়ে বাংলাদেশের ডেভেলপমেন্টটা দ্রুত গতিতে ফিরিয়ে আনা, যেটা জননেত্রী শেখ হাসিনা 10 বছরে আমাদেরকে দিতে পেরেছেন। সেই জন্য আমি মনে করি বাংলাদেশে এখন যেটা ভাবছি যে এটা আমরা মানে এই অলমোস্ট পাওয়ারটা হাতে নিতে চাই না, অ্যাকচুয়াল বিষয়টা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বেলায় এইটা দেখি না। উনি এখন একটা স্বপ্ন দেখেন, তার স্বপ্নটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছেন, বাংলাদেশের মানুষ সেদিন তার কথায়, তার স্লোগানে একত্রিত হয়ে 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে দিয়েছেন। আজকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য তারই কন্যা একটি সুন্দর নিরাপদ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছেন। এটাই কিন্তু বাস্তবতা। এই বাস্তবতায় সবাই অংশগ্রহণ করবে, এটাই হলো আমাদের ইচ্ছা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com। ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মিস্টার নজরুল ইসলাম বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, দুজন সংসদ সদস্য কথা বলছিলেন, একজন সংসদের সরকারি দলের, অন্যজন বিরোধী দলের। এবং আমরা শুরুই করেছিলাম তৈরি পোশাক খাতের যে অস্থিরতা সেটি নিয়ে। মজুরি কাঠামোতে পুনর্বিন্যাস করা হয়েছে, নতুন করে সংসদে নিয়ে আনা হয়েছে। আমরা আশা করব যে অস্থিরতা কিছুটা হলেও কাটবে এবং এই শিল্পটিকে আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য, অগ্রগতির জন্য খুবই জরুরি। শিল্পটিকে রক্ষা করতে হবে। এখানে মালিক যারা, তারাও অনেক কষ্ট করে শিল্প গড়ে তুলেছেন, তাদের অবদান কম নয়, কিন্তু শ্রমিক ছাড়া শিল্প হবে না। কাজেই শ্রমিকদের সন্তুষ্টি, শ্রমিকদের ভালো রাখা সেটিও মালিকদের দায়িত্ব আমরা মনে করি। এবং যত দ্রুততার সঙ্গে সম্ভব তাদের এই ন্যূনতম চাওয়াগুলো যেন পূরণ করা হয় সেটি আমাদের সকলেরই চাওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে সংলাপ নিয়ে অনেক কথা হয়েছে, আবারও সংলাপের কথা উঠেছে এবং সরকার পক্ষ থেকেই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে সংলাপ আবার হবে। আমরা আশা করব যে রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে, সংস্কৃতিতে সংলাপের কোনো বিকল্প নেই, কারণ এতে করে পরিবেশটা, রাজনীতির পরিবেশটা নিঃসন্দেহে উন্নত হয়। সংলাপ হোক এবং সংলাপে কিছু ইতিবাচক ফল হোক সেটি আমাদের সকলের প্রত্যাশা। এবং একথাও এসছে যে রাজনীতিতে আসলে স্বীকৃত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের একটা গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, তাদের গণতান্ত্রিক যে অধিকার সেটির চর্চা করবার সুযোগটা থাকা বা বাঞ্ছনীয়। যদি সেটি অনুপস্থিত হয় তাহলে রাজনীতির যে অপশক্তিগুলো আছে, যাদের যে জঙ্গি গোষ্ঠী বা অন্যান্য গোষ্ঠী, তাদের আসলে সেখানে সুযোগ করে নেবার একটা সুযোগ তৈরি হয়। কাজেই সেই পথগুলো বন্ধ করতে হলে আসলে সকলের জন্য একটা অধিকার বা অধিকারের যে সুরক্ষা সেটি নিশ্চিত করা দরকার। তৃতীয়ত যেটি আলোচনার মধ্যে এসছে যে আমরা সংসদে যারা বিরোধী দল আছেন বা বিরোধী দল হতে চেয়েছেন তাদের দলের নেতা, যদিও নানান নেতার নানান মত, কিন্তু আমরা আসলে তাদেরকে কার্যকর বিরোধী দল হিসেবে দেখতে চাই এবং কার্যকর বিরোধী দল থাকলেই আসলে গণতন্ত্রের চাকাটা ভালোভাবে ঘুরে এবং সেখানে সরকারের জন্য সেটি একটি বড় সহায়তা হয় এবং আমাদের দেশের জন্য সেটি খুবই প্রয়োজনীয়।
বিএনপি কি করবে না করবে সেটি বিএনপির বিষয়, তবে বিএনপি যেহেতু এটা অতীত আছে এবং দীর্ঘদিনের রাজনৈতিক পথপরিক্রমায় তারা এগিয়ে আছেন, ক্ষমতায় ছিলেন, বহুবার বিরোধী দলে ছিলেন, তাদের আসলে নিজেদের ভুল ত্রুটিগুলো বিবেচনা করা দরকার। নিশ্চয়ই তারা তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে নানান অভিযোগ আনতে পারেন, কিন্তু আত্মসমালোচনা, আত্মশুদ্ধির একটা প্রয়োজনীয়তা তাদের মধ্যে রয়েছে। এবং একথাও আলোচনার মধ্যে এসেছে যে গণতন্ত্র আসলে একদিনে বন্ধ হয়ে যায় না, গণতন্ত্রের দরজা একদিনে খোলাও যায় না। কাজে সেটি তাদের মাথায় রাখতে হবে। নিশ্চয়ই তাদের নতুন করে ইতিবাচক রাজনীতির যে পরিকল্পনা সেটি করতে হবে এবং নিঃসন্দেহে ঘুরে আওয়ামী লীগ যদি 21 বছর পর ঘুরে দাঁড়াতে পারে, বিএনপি তো এখন 21 বছর হয়নি, 12 বছর মাত্র। সো আমরা চাইব যে সবাই সুস্থ রাজনীতি করবেন, বাংলাদেশের অগ্রগতি অর্জনের, সমৃদ্ধির জন্য রাজনীতি করবেন, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।